ওয়েলকাম। এসএলএসটির পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন খুব শিগগিরই শুরু হচ্ছে। নবম দশম একাদশ দ্বাদশ যে সাবজেক্টের হয়ে না কেন কিছু কমন প্রশ্ন ডেমনস্ট্রেশনে এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ ধরে থাকে পঠন পাঠন সংক্রান্ত। যেমন ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কোনো ছাত্র দেখলেন বা শিক্ষার্থী ক্লাসে আপনি যতই তাকে প্রশ্ন করছেন যাই করছেন সে কোনো উত্তরই দিচ্ছে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে বা হাসছে বা কোনো রেসপন্স করছে না, একাধিক দিন এরকম হলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার কি করণীয় শিক্ষক বা শিক্ষিকা হিসেবে? এর উত্তর কি কি দেবেন আপনি? অথবা কোনো শিক্ষার্থী যদি ভাষাগত সমস্যা থাকে, তার ভাষাগত ত্রুটি, বারবার সে ভাষা প্রয়োগের ক্ষেত্রে ভাষাগত সমস্যা দূর করার জন্য আপনার কি কর্মসূচি হবে, কি উদ্যোগ নেবেন? অথবা আরো একটি কমন প্রশ্ন দেখেছি, আচ্ছা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা এবং দলগত মনোভাব এটা এখন বড্ড কমে যাচ্ছে দিন দিন, আপনি কি মনে করেন? স্বাভাবিকভাবে হ্যাঁ। এটা বাড়ানোর জন্য আপনি কি কর্মসূচি নেবেন বা কি করবেন? এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কমন, এগুলো করেই থাকে পঠন পাঠন সংক্রান্ত পেডাগগি থেকে। সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? আপনার বারবার আমি আগেও বলেছি, উত্তর দানটা বড় কথা, কিন্তু তার ভঙ্গিমাটা বড় কথা, আপনার দৃষ্টিভঙ্গিটা বড় কথা, কতটা গুছিয়ে বিষয়টা বলছেন। মুখস্থ বিদ্যার এখানে কিন্তু কোনো দাম সে অর্থে নেই। মুখস্থ বিদ্যার পরীক্ষা আপনার হয়ে গেছে, আপনার এখানে কিন্তু বাস্তববোধ, একজন শ্রেণী পরিচালক হিসেবে আপনি কতটা সফল হতে পারেন তার সেই ব্যক্তিত্বটা প্রকাশ পেতে হবে কিন্তু আপনার বাচনভঙ্গি, আপনার উত্তরের মধ্যে দিয়ে, এবং নিজের মতন করেই অবশ্যই দেবেন। বারবার বলেছি টিউটোরিয়াল উত্তর নয়। আমার যেটা মনে হয়, যদি প্রথম প্রশ্নটা করে আমাকে ইন্টারভিউতে যে কেউ যদি প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকে বা মুখের দিকে তাকিয়ে থাকে, ক্লাসে কিন্তু এই ধরনের ছাত্র আমরা পাই, আপনারাও পাবেন শিক্ষক শিক্ষিকা হিসেবে। কিছু শিক্ষার্থী থাকে তারা কোনোভাবেই কোনোদিন উত্তর দেয় না, তাদের কি তাহলে আমি বিচ্ছিন্ন করবো না? প্রথমেই আমার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে দায়িত্ব হবে তাদেরকেও আমার পঠন পাঠনে যুক্ত করা, এবং পঠন পাঠনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রশ্ন উত্তর। আমি কতটা, যে বিষয়টা একজন শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন শিক্ষার্থীরা কতটা বুঝতে পারছে তা নির্ভর করছে, কিন্তু তা বোঝার একমাত্র প্রধান কৌশল হচ্ছে তাৎক্ষণিকভাবে প্রশ্ন উত্তর। এই জন্য ক্লাসে কোয়েশ্চেনিং ডেমনস্ট্রেশনে আমরা বলেছি কোয়েশ্চেনিংটা রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে তার কারণ খোঁজার চেষ্টা করবে ব্যক্তিগত স্তরে, ক্লাসের মধ্যে। তুমি কেন কোনো রেসপন্স করছো না? তোমাকে আমি জিজ্ঞাসা করছি কথা বলছো না কেন? কথা বলার মধ্যে দিয়ে স্যার আমি কিন্তু অনেকটাই কারণ খুঁজতে পারবো। একদিনে না হোক, কয়েকদিন যদি আমি বিষয়টা অনুসন্ধান করি, তার সাথে ব্যক্তিগত স্তরে কথা বলে আমি কিন্তু কারণ খুঁজবো। তবে প্রথমেই আমি তাকে কখনো নিরুৎসাহিত বা বকাঝকা এগুলো করবো না, এর থেকে আমি বিরত থাকবো। তাকে তার যে কোনো রেসপন্ডের জন্য পক্ষান্তরে একটু আমি উৎসাহ দানের চেষ্টাই করব। এবার যেটা আসবে, তাকে আমি সহজ প্রশ্ন করবো যাতে তার উত্তরটা তার জানাই আছে। কারণ প্রয়োজন হচ্ছে কমিউনিকেশনটা শুরু করা, যে কোনো কিছুর শুরু করাটা খুব গুরুত্ব। আমি প্রথমে তাকে এমন প্রশ্ন করব যে আমার কথার মধ্যেই তার উত্তর থাকবে, বা যে জিনিসটা তার খুব সহজ থেকে সহজ তেমন কিছু প্রশ্ন করব যাতে সে সহজে উত্তর দিতে পারে। কারণ একবার যদি সে উত্তর দেয় তাহলে তার কিছুটা হলেও কিন্তু কথা বলার প্রচেষ্টাটা তৈরি হবে, আত্মবিশ্বাসটাও জাগবে। এছাড়া তাকে বিভিন্ন সময় দলগত আলোচনায় শ্রেণীতে আমি কিন্তু যুক্ত করব। কোনো মতামত নিয়ে কথা হলে, আচ্ছা ওর মতটা কি, তোমার কি মতামত, এই বলে তাকে আমি কিন্তু যুক্ত করার চেষ্টা করবো, এবং ঘন ঘন কিছু প্রশ্নের মাধ্যমে তার আমি আত্মবিশ্বাসটাকে, কমিউনিকেশন দক্ষতাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করব, কোনো রকম অপমান না করে। এবং আমার মনে হয় বা আমার বিশ্বাস, এভাবে করে একজন শিক্ষার্থীকে তাকে কিন্তু পঠন পাঠনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত করা সম্ভব। তারপরে যেটা বলছিলাম যে সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আপনি কি করবেন? যে হ্যাঁ, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কারণে এই সহযোগিতার মনোভাবটা কমে যাচ্ছে, সেটা কাঙ্ক্ষিত নয়। শিক্ষার একমাত্র অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে সামাজিক বিকাশ, অর্থাৎ সামাজিক বিকাশের মূল ভিত্তি হচ্ছে সহযোগিতা এবং দলগত মনোভাব গড়ে তোলা। এই জন্য প্রথমে কি করতে হবে? শিক্ষার্থীদের দলগত কাজের মধ্যে যুক্ত করার চেষ্টা করতে হবে। তাদেরকে বিভিন্ন গ্রুপ ওয়াইজ কোনো কাজ, শ্রেণীকক্ষের ভেতরে হোক শ্রেণীকক্ষের বাইরে হোক, দলগত কিছু কাজের সাথে আমরা কি করব? যুক্ত করবো। এই দল গঠন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে করবেন আপনি? না, দল গঠন করার ক্ষেত্রে ভালো মন্দ তথাকথিত, অর্থাৎ বিদ্যালয়ের মেধাবী, মধ্য মেধাবী এবং নিম্ন মেধার সমস্ত ধরনের শিক্ষার্থীরা প্রতিটা দলে থাকবে। এমন কখনোই হবে না মেধাবী কয়েকজন প্রথম দিকের 4-5 জন একটা দলে রয়েছে আর শেষের দিকের 4-5 জন আলাদা, তাহলে তাদের মধ্যে আরো কমিউনিকেশনটা দূরত্ব হবে এবং সামাজিক বিকাশটা আরো ঘাটতি দেখা দেবে। মিশ্র দল গঠন
করতে হবে তাদের, এবং পারস্পরিক যে সহযোগিতা দরকার সেখানে কিন্তু কোনো রকম কেউ কারোর উপরে চাপিয়ে দেবে না, পারস্পরিক সহযোগিতার মনোভাবটা গড়ে তোলে এবং কোন রকম প্রতিযোগিতা না এসে তাদের মধ্যে কাজের মধ্যে সহযোগিতা নিয়ে আসার চেষ্টা করতে হবে। তারা যাতে কি নিজেদের মধ্যে কম্পিটিশনে লেগে না যায়, একে অন্যকে সহযোগিতা করবে। এই জায়গাটা থেকে গ্রুপ ধরে কাজ করার ক্ষেত্রে তাই হয়, একে অন্যকে সহযোগিতা করে, এখান থেকে তাদের দলগত এবং সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। এই সুযোগে আমরা কিন্তু চেষ্টা করব তার মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশটা ঘটানো, কারণ নৈতিক বিকাশটাও কিন্তু সহযোগিতা বা সামাজিক বিকাশের একটি অন্যতম হাতিয়ার বলে আমি মনে করি। এইবার আরেকটা যেটা বলছিলাম যে ভাষাগত দুর্বল শিক্ষার্থীদের জন্য আপনার কর্মসূচি কি হবে বা আপনার পদ্ধতি কি হবে। যে হ্যাঁ, শ্রেণীকক্ষে হতেই পারে এমন কিছু শিক্ষার্থী থাকে যাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে ভাষাগত ক্ষেত্রে কিছু দুর্বলতা, কিছু ত্রুটি থাকে। আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি চেষ্টা করব কি যে সে ভাষাগত দুর্বলতা ত্রুটিগুলোকে দূরে করতে। প্রথমে যেটা করতে হবে, তাদের ভাষাগত সমস্যার কারণটা কি আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ভাষা বুঝতে অসুবিধা, প্রয়োগের অসুবিধা বা কোনো অন্যান্য সমস্যা থাকলে তার ত্রুটিটা খুঁজে আমি সেই অনুযায়ী কর্মসূচি নেব এবং সহজ ভাষা প্রয়োগ তার সাথে এবং চিত্রভিত্তিক বিভিন্ন বিষয়বস্তুকে ছবির আকারে যদি প্রকাশ করা হয়, কারণ ছবি বাস্তবের উদাহরণ, এর ক্ষেত্রে তার ভাষাটা বুঝতে অনেকটা সহজ হবে। তাকে আরো বেশি কথা বলায় যুক্ত করা এবং তার কাছ থেকে শোনার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের। আর ছোট ছোট ভাষা অনুশীলন, বিপরীত শব্দ হতে পারে, আচ্ছা এটার আরেকটা অর্থ কি হতে পারে, এই ধরনের ছোট ছোট ভাষা প্রয়োগ করা, সমার্থক শব্দ, এগুলো তাকে যুক্ত করে অনুশীলন করার চেষ্টা করতে এবং সহানুভূতি থাকবে আমার একমাত্র প্রধান হাতিয়ার। তার এই যেটুকু আমি করব সেটা কি করে না, আমি সহানুভূতির মধ্যে দিয়ে করব, জোর করে চাপিয়ে দিয়ে এটা করব এবং কখনোই তাকে কিন্তু আমি নিরুৎসাহিত করব না, তাতে করে তার আরো ক্ষতি হবে বা বিদ্যালয়ে ছুটার সম্ভাবনা বাড়বে। এবং তাকে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন করে তার আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া, কিছুটা আত্মবিশ্বাস বাড়লে তাকে দিয়ে কিন্তু অনেক কিছু করানো সম্ভব। আমি এইভাবেই চেষ্টা করব তার ভাষাগত দুর্বলতা বা ত্রুটিগুলো দূর করতে। এই তিনটে প্রশ্ন আলোচনা করলাম। আমি আগেও 1000 বার বলেছি, কোনো টিউটোরিয়াল উত্তর দেবেন না, আপনি আরো ভালো জানতেই পারেন। জানাটা বা এই বিষয়গুলোকে আপনি টুলস হিসেবে, পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এর সাথে আপনার নিজের মনোভাব, অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত তথ্য সবকিছু জোগাড় করে আপনি একটা নিজের মতন উত্তর রেডি করে বলুন। কখনোই কোনো কোচিং সেন্টার, কোনো শিক্ষক শিক্ষিকার ধরা বাঁধা গতে উত্তরটাকে প্রদান করা থেকে বিরত থাকবেন। এটা আমি বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, কারণ টিউটোরিয়াল অ্যান্সার একরকম হয়, নিজের থেকে বলাটা কিন্তু আর এক রকম হয়। আপনি নিজের মতন করে উত্তরটা দেবেন এবং আপনার প্রকাশভঙ্গি, বাচনভঙ্গির উপরে কিন্তু আপনার সফলতা অনেকটা নির্ভর করবে। আমার বিশ্বাস এই সমস্ত প্রশ্নগুলো আপনারা খুব ফুলটস বলের মতোই কিন্তু একজন ভালো ব্যাটার যেমন খেলে তেমনই খেলবেন। এবং এই প্রশ্ন কিন্তু সবগুলো আপনি মুখোমুখি হবেন তা নয়, একটা দুটো প্রশ্নের কিন্তু মুখোমুখি আপনি হবেনই হবেন, এটা একদম কমন বিষয়। কিছু প্রশ্ন শিক্ষণ বা পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের কিছু প্রশ্ন করবে, যেহেতু আমরা শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছি, তার এটা পার্সোনালিটি টেস্ট, সেখানে এই ধরনের প্রশ্নগুলো করাটাই স্বাভাবিক। প্রস্তুতি নিন, ডেমনস্ট্রেশনের কিছু আপনাদের অনুরোধ আছে, আমি সেগুলো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আপনাদের যদি কোনো আমার 1000 ত্রুটি আছে আমি জানি, সেগুলো ধরিয়ে দেবেন কমেন্ট করে, আমি কৃতজ্ঞ থাকবো। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আমি তার অপেক্ষায় থাকি। ধন্যবাদ।